আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে প্রিমিয়ার লিগের ফর্ম আত্মবিশ্বাস দেবে মুশফিককে। ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি পেতে মুখিয়ে সাব্বির। অনেক ম্যাচ হয়ে গেছে, এটা সেঞ্চুরি নয়, বাট আমি চেষ্টা করতেছি ওটাকে কিভাবে মিনিমাইজ করে 100 বা 80 বা 90 করা যায়। প্রিমিয়ার লিগে শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় ফেভারিট আবাহনীর। মুশফিক নাইমের ব্যাটিং তাণ্ডবে জয়ের ধারায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। এবং 27 এপ্রিলের মধ্যে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ দেবে বাফুফে। সেপ্টেম্বরে দেশের মাটিতে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র। শুরুতেই ডিপিএল ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে শক্তিশালী লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপি 4 নম্বর মাঠে তারা শেখ জামালকে হারিয়েছে 68 রানে। শুরুতে ব্যাট করতে নেমে নাইম ইসলাম ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে 305 রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। জবাবে ব্যাটিংয়ে নেমে 46 ওভার 2 বলে 237 রানে গুটিয়ে যায় আব্দুর রাজ্জাকের দল। 134 রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক মুশফিকুর রহিম। লিজেন্ডস অফ রূপগঞ্জের এবারের দলটা দেখুন। জাতীয় দলের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আছেন এখানে। আছেন দেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। এছাড়া ছক্কা নাইম হিসেবে পরিচিত নাইম ইসলাম সহ ঘরোয়া ক্রিকেটের বেশ কজন ধারাবাহিক পারফর্মার নিয়ে বেশ শক্তিশালী দলই গড়েছে রূপগঞ্জ। অন্যদিকে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইমরুল কায়েস, জিয়াউর রহমান, সোহান কিংবা সোহাগ গাজীরা আছেন শেখ জামাল ক্লাবে। স্বভাবতই দুই দলে এত তারকার উপস্থিতি ম্যাচটিকে দিয়েছে হাই ভোল্টেজ ম্যাচের তকমা। এমন ম্যাচে মাত্র 3 রানে প্রথম উইকেট আর 13 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে শুরুতেই বিপত্তিতে পড়া দলের নাম রূপগঞ্জ। আবার সেই দলটি কিনা নির্ধারিত ওভার শেষে সংগ্রহ করল 305 রান। মাঝে ইতিহাসের জন্ম দিলেন নাইম ইসলাম ও মুশফিকুর রহিম। দুজনের 225 রানের জুটি লিস্টের ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সমানতালে খেলে দুজনেই ছোঁন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। মুশির ব্যাট থেকে এসেছে 134 আর নাইম ইসলামের ব্যাট থেকে এসেছে 103 রানের ঝলমলে ইনিংস। 306 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে শেখ জামাল। সেই শুরু। এরপর নিয়মিত বিরতিতে ফিরে যান মাহবুবুল করিম, ফজলে মাহমুদ কিংবা নুরুল হাসান সোহানরা। মাঝে জিয়াউর রহমান 42 রানের একটি ইনিংস খেললেও দলের হার ঠেকিয়ে রাখতে পারেননি তিনি। দলের বিপর্যয়ে নিজের পারফরমেন্স এবং দলের জয় দুটোতেই জয়ী অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে আত্মতৃপ্তি। আল্লাহর রহমতে আজকে আমার দিন ছিল, এই জন্য চেষ্টা করেছি আর সফল হয়েছি, তো অবশ্যই ভালো লাগছে। আর সব ম্যাচে রানটা পেলে আর কি বড় রান করলে অবশ্যই অনেক কনফিডেন্স থাকে। নেক্সটে যে কটা ম্যাচ ইনশাল্লাহ সামনে থাকবে চেষ্টা করবো রানটা অব্যাহত রাখার, আর এজ এ ইন্ডিভিজুয়াল আর এজ এ টিম হিসেবে যেন আমরা জয় ধারাটা অব্যাহত থাকে। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের খেলায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে রূপগঞ্জ। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয় এনে দেয়া মুশফিকুর রহিম জানিয়েছেন এমন পারফরমেন্স আসন্ন আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের খেলোয়াড়দের পারফর্ম আশা যোগাচ্ছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একই ক্লাবে খেলার সুযোগ পাওয়ায় গর্ববোধ করেছেন এই ব্যাটসম্যান। শুরুতেই 2 উইকেট হারিয়ে ধুঁকছিল ফেভারিটের তকমা সেটে যাওয়া লিজেন্ডস অফ রূপগঞ্জ। সেখান থেকে দলকে টেনে তুলতে এগিয়ে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার তো করেছেনই, নিজে খেলেছেন 134 রানের একটি ঝলমলে ইনিংস। লিস্টের ক্রিকেটে তার নবম সেঞ্চুরিতে দল শেষমেশ জয় নিয়ে ফিরেছে। আর তাই তো প্রচন্ড গরমেও পারফরমেন্সের নাতিশীতোষ্ণ ছোঁয়া পাচ্ছেন মুশি। আল্লাহর রহমতে আজকে আমার দিন ছিল, এই জন্য চেষ্টা করেছি আর সফল হয়েছি, তো অবশ্যই ভালো লাগছে। আর সব ম্যাচে রানটা পেলে আর কি বড় রান করলে অবশ্যই অনেক কনফিডেন্স থাকে। নেক্সটে যে কটা ম্যাচ ইনশাল্লাহ সামনে থাকবে চেষ্টা করবো রানটা অব্যাহত রাখার, আর এজ এ ইন্ডিভিজুয়াল আর এজ এ টিম হিসেবে যেন আমরা জয় ধারাটা অব্যাহত থাকে। সামনেই নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। তার আগে নিজের এমন পারফরমেন্সের পাশাপাশি জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের ব্যাটে বলে একসাথে ক্লিক করাকে বেশ আশাব্যঞ্জক মনে করছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। প্রিমিয়ার লিগে
সবাই চায় ন্যাশনাল প্লেয়াররা রান করবে এবং আল্লাহর রহমতে এই বছর সবাই আল্লাহর রহমতে খুব ভালো রান করছে। আর এটা আমাদের ডিউটি, কারণ আমরা ডোমেস্টিকে যদি অ্যাটলিস্ট ডোমেস্টিকে যারা খেলেন তাদের কাছ থেকে যদি আমাদের ডিফারেন্সটা না থাকে তাহলে আমাদের ন্যাশনাল টিমে খেলার প্রায়োরিটিটা অন্যরকম হয় না আসলে। তো সেদিক থেকে বলবো যে আমাদের সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখা উচিত এবং আল্লাহর রহমতে সবাই রান করছে, তো এটা ভেবে খুবই ভালো লাগছে। এবং যার সামনে যারা চান্স পাবে ট্রাই নেশন এবং এশিয়া কাপে চেষ্টা করবো যেন ওইখানেও সেই রানটা করার। সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়া মাশরাফি খেলছেন এবার তার সাথে একই ক্লাবে। জাতীয় দলের হয়ে একসাথে খেলছেন দীর্ঘদিন, তবে এবার মাশরাফিকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। অনুভূতিটা ঠিক কেমন? এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে তার সাথে একই ক্লাবে খেলছে, তো এটা অনেক বড় একটা অনার। এবং তিনি রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ সেটি একটু মানে অ্যাটলিস্ট একটু মেন্টালি রেস্ট নিতে চাচ্ছিল, সো দ্যাট আমাকে দায়িত্বটি দিয়েছে। আর দায়িত্বটা যখন দিবেন তখন তো অবশ্যই আর তার মতো মানুষ যখন অন্য কাউকে দায়িত্ব দেবে এটা অবশ্যই আরও 120% বলবো 200% ভিতর থেকে আসে। তো সেটাই অবশ্যই আমার চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলো যেন আরও ভালো করি। এবছরের ক্যালেন্ডার বলছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ ব্যস্ত সময়ে পার করতে হবে বাংলাদেশ দলকে। তার আগে মুশফিকদের ফর্মে ফেরা নিশ্চয়ই আশার যোগান দেবে দর্শক হৃদয়ে। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জানাবো ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর আরো খবর। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 4 উইকেট হারিয়েছে প্রাইম দলেশ্বর। আগে ব্যাট করতে নেমে 9 উইকেটে 246 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাটিং তাণ্ডবে 6 উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দলেশ্বর। ফতুল্লায় টস হেরে আগে ব্যাট করতে নেমে মিজানুর ও জুনায়েদের দুর্দান্ত উদ্বোধনী জুটির ওপর ভর করে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। ব্যক্তিগত 56 রানে মিজানুর ফিরে গেলেও আরেক প্রান্তে রানের ফুল ঝুড়ি ছড়াতে থাকেন জুনায়েদ। শেষ পর্যন্ত ব্যক্তিগত 87 রানে আনামুলের শিকার হন তিনি। শেষ দিকে মাইশকুরের 47 রানের সুবাদে 246 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ব্রাদার্স। দলেশ্বর হয়ে 45 রানে 4টি উইকেট শিকার করেন স্পিনার আরাফাত সানি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই গোপীবাগের দলটির ওপর চড়াও হয়ে খেলতে থাকেন প্রাইম দলেশ্বরের ব্যাটসম্যানরা। ইমতিয়াজ মজিদের উদ্বোধনী জুটিতে তারাও তোলে 87 রান। যদিও ব্যক্তিগত 99 রানে সাজঘরে ফিরে যাওয়ার 1 রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েন দলেশ্বরের ওপেনার ইমতিয়াজ। তার পাশাপাশি মজিদের 45 ও মার্শাল আইয়ুবের 33 রানের সুবাদে 9 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলেশ্বর। ক্রিকেটের আরো খবর, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা সারতে পারবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এমনটাই বিশ্বাস টাইগার অলরাউন্ডার সাব্বির রহমানের। এছাড়া আয়ারল্যান্ড সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অধরা সেঞ্চুরির দেখা পেতে চান এই মারকুটে ব্যাটসম্যান। মাকসুম আলম খানের প্রতিবেদন। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন ক্রিকেটাররা। 26 এপ্রিল আবারও দেশ ছাড়বে টাইগাররা। ইংল্যান্ডে 10 দিনের ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সব মিলে লম্বা এক সফরে বেরোবে মাশরাফি মুশফিকরা। তবে টাইগারদের চিন্তাটা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেই। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ প্রস্তুতিটা সারতে চায় বাংলাদেশ দল, এমনটাই জানালেন টাইগার অলরাউন্ডার সাব্বির রহমান। 100 ওভার যদি খেলতে পারি আমরা ইনশাল্লাহ ম্যাচ জিততে পারবো। নিউজিল্যান্ডে অথবা নিউজিল্যান্ড একটা কঠিন টিম, বাট আমরা চেষ্টা করবো ওদের সাথে কম্পিটিশন করার জন্য। বাট আমাদের একটা প্রত্যাশা আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি। ইংল্যান্ডের যে ক্যাম্পিংটা হবে ওইটা যেন আমরা ওখান থেকে যেন কিছু দিন নিয়ে আয়ারল্যান্ডে শিখতে পারি আর কি। যেভাবে খেলতেছি আমরা এই ফোর্থ সিজন আমরা খেলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফি যেন আমরা ভালো মতো শেষ করে আসতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। নিজের পরিণত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে অপরিহার্য হয়ে উঠেছেন সাব্বির। ক্যারিয়ারের একেবারে শুরুতে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও ওয়ানডে ও টি-20 দলের ব্যাটিং অর্ডারে 3 নম্বর পজিশনে এখন থিতু হয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ সব ইনিংস খেললেও এখনো সেঞ্চুরির দেখা পাননি সাব্বির। তবে আয়ারল্যান্ডেই 3 অঙ্ক ছুঁতে চান তিনি। অনেক ম্যাচ হয়ে গেছে, একটা সেঞ্চুরি নাই, বাট আমি চেষ্টা করতেছি ওটাকে কিভাবে বড় স্কোর বা যেটা 40 বা 30 বা 40-50 যেটা করে আউট হয়ে যাচ্ছে ওটা কিভাবে মিনিমাইজ করে 100 বা 80 বা 90 করা যায়। আসলে আমি ওইভাবে 6 সাথে ব্যাটিং করতাম, হয়তো ওইভাবে ইউজ টু করতাম না, বা এখন 3 ব্যাটিং করতেছি। আমাকে অনেক দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করছি ওটাকে ম্যাচুরিটি ইনিংস খেলার জন্য। নিউজিল্যান্ড, ভারত আর সবশেষ শ্রীলঙ্কা সফর। দেশের বাইরে এতটা ব্যস্ত সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কখনো কাটিয়েছে কিনা সন্দেহ। এতটুকু বিশ্রামের অবকাশ নেই যেন। তবে এ নিয়ে যৌক্তিক মত সাব্বিরের। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা যতই বাড়বে ততই যে পরিণত হয়ে উঠবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিল আসরের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে পার্টেক্সকে 7 উইকেটে হারিয়েছে আকাশী নীলরা। বিকেএসপিতে আগে ব্যাট করে 7 উইকেটে 234 রান করে পার্টেক্স। জবাবে 3 উইকেটের বিনিময়ে দারুণ জয় তুলে নেয় মাহমুদুল্লাহর আবাহনী। প্রথম সেঞ্চুরি দর্শন।
অনূর্ধ্ব-19 ক্রিকেট দল থেকে উঠে আসা নাজমুল হোসেন শান্ত প্রথম শ্রেণীতে 4 বার সেঞ্চুরির চূড়া ছুঁয়েছেন, কিন্তু লিস্টেতে এর আগে 34টি ম্যাচ খেলে পাননি কোনো সেঞ্চুরি দর্শন। এবার সেই পিপাসা মেটালেন রাজশাহীর এই টগবগে তরুণ ব্যাটসম্যান। বয়স মাত্র 18, কিন্তু ব্যাটিংয়ে প্রতিভার ছাপ পরিণত। ঘরোয়া ক্রিকেটে রঙিন পোশাকে শান্তর এই প্রথম সেঞ্চুরি ভবিষ্যতে আরো আত্মবিশ্বাস দিচ্ছে উইলোবাজির ঝিলিক রাখতে। এটা আসলে আমার ফার্স্ট সেঞ্চুরি লিস্টেতে, সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি ভালো লাগছে। সবসময় চেষ্টা করি দায়িত্ব নিয়ে ব্যাটিং করার, টিমে যেই থাকুক। তো যখনই ব্যাটিংয়ে যাই, যেরকম সিচুয়েশন আসে ওই সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করতে চাই। এর আগে বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রথম বিভাগ থেকে উঠে আসা পার্টেক্স। শুরুতেই ওপেনার ইরফান শাকুর আউট হলেও বাকি টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান তুলেছেন প্রায় প্রত্যেকেই, কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। তাই জুবাইরের 50, সাজ্জাদের 44 আর ভারতীয় ইয়াশপালের 33 রানে চড়ে 234 রানের মাঝারি মানের পুঁজি পায় আসরের নবীন দল পার্টেক্স। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ফেভারিট আবাহনীর। দলীয় 43 রানে 2 ওপেনার উদয় কাউল ও লিটন দাস ফেরেন বাড়িতে, আর এতে করে আবাহনীকে হারানোর স্বপ্নে বিভোর হয়ে ওঠে পার্টেক্স। কিন্তু তাদের স্বপ্নটা দিবা বানিয়ে দেন ওই নাজমুল হোসেন শান্ত আর জাতীয় দলের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। এ দুজনের 150 রানের জুটিতে জয়ের ভিত্তি পায় আবাহনী। ম্যাচের আলো শান্তর দিকে থাকলেও বিকেএসপির উইকেটে ঠিকই ঝড় তুলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ওই ঝড়ের মাঝে শান্ত 101 রানে আউট হলেও ঠিকই 52 বলে সমান 5 ছক্কা ও 4-এ 77 রানের খ্যাপাটে ইনিংস খেলে আবাহনীকে 69 বল বাকি থাকতেই জয় উপহার দেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোসাদ্দেক অপরাজিত থাকেন 23 রানে। আমি পুরো টিমের উপরে আসলে কনফিডেন্ট আছি এবং ইয়াংস্টার যারা বাইরে বসে আছে তাদের উপরে আমি খুব বিশ্বাসী যে দে আর ক্যাপেবল পারফরম্যান্স, এবং এই জন্য আবাহনীতে তাদেরকে আমরা পিক করেছি আসলে। বাট ভেরি হ্যাপি দ্যাট দ্য ওয়ে আজকে আমরা জিতলাম। শিরোপা জয়ের মিশনে থাকা ফেভারিট আবাহনী বৃহস্পতিবার ফতুল্লায় নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের আরো খবর। জয়ের ধারায় থাকার মিশনে খেলাঘরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ইংল্যান্ডে যাবার আগেই ক্লাবের হয়ে দারুণ কিছু করতে চান বলে জানালেন সাব্বির রহমান। তবে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা খেলাঘরের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানী তারা। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে তামিম ইকবালের ফেরার ম্যাচে কলাবাগানের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় মোহামেডানও। সাভারের বিকেএসপিতে 2টি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। এই তো দিন 4 আগের কথা। 6 উইকেট তুলে নিয়ে কলাবাগানের ব্যাটিং অর্ডারকে একাই ধসিয়ে দিলেন পেসার রুবেল হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক সে ম্যাচ জিতে নেয় 5 উইকেটে, কিন্তু মাত্র 185 রানের টার্গেটে পৌঁছতে সংগ্রাম করতে হয়েছে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের। জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির সৌম্যরা এদিন ব্যাট হাতে কিছুই করতে পারেননি। তবে জাতীয় দলের ক্যাম্পের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবার আগে সবগুলো ম্যাচ জিতে ক্লাবকে দারুণ একটি অবস্থানে রেখে যেতে চান তারা। 4টা ম্যাচ জিততে পারি আমরা 4টা টিম আগে থাকবো, তো আমরা চেষ্টা করবো যে ম্যাচগুলো জিতে যাওয়ার জন্য, আর সেট আপ করবো দেওয়ার জন্য যে ওই নেক্সট যারা খেলবে তাদের জন্য সমস্যা না হয় আর। এদিকে প্রথম ম্যাচে 5 উইকেটে হারলেও জায়ান্ট আবাহনীর সামনে 294 রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল খেলাঘর। নাফিস ইকবালের দলকে তাই সমীহ না করে পারছে না প্রাইম ব্যাংক। আমরাও চেস করে জিতছি, আর ওরাও ফার্স্টে ব্যাটিং করেছে এবং সে 293 করেছে শুনেছি। বাট খেলা যেহেতু ক্রিকেট বলে বল খেলা, তো আসলে কে কখন আপে থাকবে, কে কখন ডাউন থাকবে বা কে ভালো খেলবে সেটা হয়তো বা গেমের দিনই বোঝা যাবে। We've got a great team this year. প্রাইম ব্যাংক দারুণ একটি দল। সাব্বির, রুবেল বা সৌম্য, বাংলাদেশ জাতীয় দলের সব ক্রিকেটাররাই দুর্দান্ত। প্রথম ম্যাচটিতে আমরা দাপুটে জয় পেয়েছি, আশা করি চ্যাম্পিয়ন হতে পারব। Win this trophy this year. অন্যদিকে বিকেএসপিতে আরেক ম্যাচে কলাবাগানের বড় প্রতিপক্ষের নাম তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তার। আগেরবার আবাহনীতে খেলা এই ব্যাটসম্যান এ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের জার্সি গায়ে চাপাবেন। দলে আছেন শামসুর রহমান শুভ, রনি তালুকদার ও আফগান অলরাউন্ডার রহমত শাহের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। মিরাজ, তাইজুল, লিখন, এনামুল হক জুনিয়রদের নিয়ে শক্তিশালী স্পিন ডিপার্টমেন্ট, আর সঙ্গে রাব্বি শুভাশিসদের পেস আক্রমণ। দারুণ এক স্কোয়াড নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 7 উইকেটে হারের বিষাদ ভুলে যেতে চায় মোহামেডান। আমাদের ভুল ত্রুটি যেগুলো ছিল এগুলো শুধরিয়ে পরের ম্যাচটা অবশ্যই ভালো পারফর্ম করতে হবে প্রত্যেকটা প্লেয়ারের। আর মাঠে আসলে ভালো দল খারাপ দল ওইরকম কিছু নয়, যে যারাই ভালো খেলবে মাঠে তারাই ভালো পারফর্ম করবে। তো কলাবাগান টিমটাও একটা ভালো টিম, ওদের আশরাফুল ভাই আছেন এবং বেশ তুষার ইমরান ভাই সে লিগে অনেক ভালো পারফর্ম করছেন, বোলাররাও ভালো আছে। 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 6 বছর পেরিয়ে সরাসরি সম্প্রচারে 7 বছরে পা রাখায় সময় সংবাদকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, মোসাদ্দেক সৈকত, সাইফুদ্দিন ও আব্দুর রাজ্জাক। খেলাধুলা নিয়ে সময় সংবাদের নিয়মিত বুলেটিন, খেলার সময়ে তারা নিয়মিত দর্শক বলেও জানান। সেই সঙ্গে
আগামীর পথ চলায় সময় সংবাদকে শুভকামনাও জানিয়েছেন তারা। সময় টেলিভিশন যেন অনেক দিন ধরে টিকে থাকে ঠিকঠাক মতো, আমাদের যেমন স্পোর্টস কভার করে সুন্দরভাবে, মানে আমাদের স্পেশালি আমরা স্পোর্টসটা ফলো করি বেশি, তো আমাদের ইয়েটা ভালো লাগে সময় টিভির রিপোর্টটা। সময় টিভিকে অনেক অনেক শুভেচ্ছা রইল, কারণ সময় টিভির ওয়ান অফ দ্য টপ একটা চ্যানেল, আর আমারও পার্সোনালি খুবই ভালো লাগে সময় টিভিকে। যে স্পোর্টস বুলেটিনগুলো হয় বা স্পোর্টস নিয়ে শো হয় সেগুলো খুবই অসাধারণ, এবং মোস্ট অফ দ্য টাইম বাসায় যখন নিউজ দেখা হয় বা ফ্যামিলির কেউ দেখি বেশিরভাগ সময় টিভি দিয়ে দেখছে। আমরা সবাই জানি যে বর্তমান আমাদের ক্রিকেট বলেন যত স্পোর্টস আছে সব নিউজগুলো সময় টিভি খুব ভালোভাবে কভার করতেছে। শুভ জন্মদিন সময় টেলিভিশন, সামনে আরো এগিয়ে যাক, স্পোর্টস নিউজ নিয়ে আরো বেশি বেশি কাজ করুক। এবার জানাবো দেশের ফুটবলের খবর। আগামী 27 এপ্রিলের মধ্যে জাতীয় দলের জন্য প্রধান কোচ নিয়োগ দেবে বাফুফে। যাচাই বাছাই শেষে সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আপাতত জাতীয় দলের কোনো ম্যাচ না থাকায় মূলত জুলাইয়ে ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলে খেলতে যাওয়া যুব দলকে নিয়ে কাজ করবেন নতুন কোচ। এদিকে আগামী সেপ্টেম্বরে দেশের মাটিতে এশিয়ার কোনো দেশের বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের কথা চিন্তাও করছে বাফুফে। সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এসব বিষয় জানান চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ভুটান ম্যাচের ব্যর্থতার পর দেশের ফুটবলে নেমে এসেছে কালো অন্ধকার। নেই ফিফা ও এএফসির কোনো ম্যাচ। দলের ব্যর্থতার পর কোচ নিয়েও কোনো মাথা ব্যথা নেই বাফুফের। ভুটান ব্যর্থতায় চাকরি হারিয়েছেন টম সাইনফিল্ড। এরপর পার হয়েছে দীর্ঘ সময়। মাঝে আবাহনীকে লিগ শিরোপা উপহার দেওয়ার কারিগর জর্জ কোটানের সঙ্গে ডি ক্রুইফের নামও শোনা গেছে কোচের নামের তালিকায়। যদিও বাফুফের সঙ্গে আলোচনায় সমঝোতায় না আসায় অন্ধকারেই থেকে গেছে এ দুজনের কোচ হওয়ার খবর। তবে দেশের ফুটবলে চাঙ্গা ভাব ফেরাতে এবার অনূর্ধ্ব 23 দলকে নিয়ে কাজ করার দিকে বেশি মনোযোগী বাফুফে। আগামী জুলাইয়ে ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব 23 ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশের যুবারা। তাই আটঘাট বেঁধেই কোচ নিয়োগে জোর দিচ্ছে বাফুফে। 10 দিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন দেশের ফুটবলের নতুন কান্ডারি। আগামী 10 দিনের মধ্যে আমরা একজন হেড কোচ নিয়োগ করব। বেশ কিছু আমাদের সিদ্ধান্ত বা সিভি আমাদের হাতে আছে, যেটার মধ্যে 1-2জনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, আর 1-2টো আমরা দেখার জন্য ওয়েট করে আছি আগামী 7 দিন। ওরা আগামী রোববার সোমবার মিটিংয়ে বসে এই সিদ্ধান্তটা আমরা চূড়ান্ত করব। 12 জুন শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। এর আগে 13 মে থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। লিগ ও ফেডারেশন কাপের মধ্যে সময় বের করে যুব ফুটবলারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করবেন নতুন কোচ। জুলাই মাসে আন্ডার 23 যে এএফসি কাপ খেলা যেটা হবে প্যালেস্টাইনে 19, 21, 23-এ, সেটার প্রস্তুতিমূলক। লিগের মধ্যে যে গ্যাপ থাকবে এই সময় 10 দিন করে আমরা চেষ্টা করব আমাদের এই আন্ডার 23 যাতে করে আমরা প্রস্তুতিমূলক ক্যাম্প করতে পারি। আর তারপরে খেলার আগে তো ক্যাম্প হবে, এবং আমরা চেষ্টা করছি আমাদের মধ্যপ্রাচ্যে কোনো বন্ধু রাষ্ট্রে তার 4-5 দিন আগে গিয়ে সেখানে ক্যাম্প করে 2 দিন ক্যাম্প করে আমরা সেখানে একটি প্রস্তুতিমূলক খেলা খেলে তারপর আমরা যাব প্যালেস্টাইনে আমাদের খেলাটায় অংশগ্রহণ করার জন্য। ভুটান ম্যাচের পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে আসছে সেপ্টেম্বরে ঘুচে যাবে সব প্রতিবন্ধকতা। ফিফার সদস্যভুক্ত কোনো একটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেপ্টেম্বর মাসে আমরা যে উইন্ডোটা পাবো এখান থেকে আবার টিম তৈরি করে নিয়ে আমরা সেপ্টেম্বর মাসে 2-3টে ফ্রেন্ডলি খেলার চেষ্টা করব আমাদের ওই ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপের উপর আগে। এদিকে এশিয়ার দলগুলোকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কাউকে কোচ হিসেবে নেয়ার চিন্তা আছে বাফুফের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোয় ফকিরাপুল ইয়াংম্যানস ক্লাবকে চ্যাম্পিয়নশিপ লিগে নামিয়ে দেওয়া হয়েছে। সোমবার বাফুফের পেশাদার লীগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যাম্পিয়নশিপ লিগের সেরার মর্যাদা নিয়ে এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছিল ফকিরাপুল ইয়াংম্যানস ক্লাব। কিন্তু হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে তারা প্রিমিয়ার লিগে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। তাতে অনেকটাই অসহায় হয়ে পড়েন ইয়াংম্যানসে নিবন্ধন করা ফুটবলাররা। তবে বাফুফে সেই দলের ফুটবলারদের উন্মুক্ত করে দিয়েছে। চ্যাম্পিয়ন একটি দল বা রানার্স আপ যে ক্রাইটেরিয়া, সে যে পেশাদার লিগে অংশগ্রহণ করার একটা ধাপ উন্নীত হলো। এরপরে ডেফিনেটলি অল দ্য টিমস হ্যাজ টু কোয়ালিফাই, যে আপনার যে লাইসেন্সিং যে ক্রাইটেরিয়া আছে সেইটা ফুলফিল না করতে পারলে চ্যাম্পিয়ন দলও কিন্তু পেশাদার লিগে অংশগ্রহণ করতে পারবে না। খেলার সময় আরো থাকছে কিছুক্ষণ পর ইংলিশ প্রিমিয়ার লিগে মিডলসব্রোর বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট আর্সেনাল। জয়ের ব্যাপারে আপোষহীন গানাররা।
60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। তৃণমূলের ফুটবলারদের নিয়ে আগামী 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 জাতীয় চ্যাম্পিয়নশিপ। আসরে মোট 8টি দল অংশগ্রহণ করছে। ফুটবলে খেলোয়াড়দের পাইপলাইন সমৃদ্ধ করা সহ দেশের জাতীয় দলের জন্য উপযুক্ত প্রতিভা খুঁজে বের করাই হবে এই আসরের লক্ষ্য। আর এজন্যই আসর থেকে খেলোয়াড় বাছাই করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে বাফুফে। সোমবার বাফুফেতে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন মহি। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সাফল্য সাম্প্রতিক সময়ে একেবারে খারাপ নয়। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে 2015-তে সেমিফাইনাল খেললেও অনূর্ধ্ব 16 সাফ ফুটবলের সবশেষ আসরে চ্যাম্পিয়নের খেতাব পকেটে পুরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। গেল কয়েক বছরের আক্ষেপটা শুধু জাতীয় দলকে ঘিরেই। সেই জাতীয় দলের পাইপলাইনের জন্য আরও একটি গতানুগতিক পদক্ষেপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সাতক্ষীরা ও সিলেট জেলা দলের সঙ্গে বিকেএসপি সহ মোট 8টি দল নিয়ে 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। আন্ডার 18 টুর্নামেন্টের মধ্য দিয়ে পাইপলাইনে নতুন করে প্লেয়ার সৃষ্টির যে প্রয়াস বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েছে, আমরা আগামী 23 তারিখ থেকে আন্ডার 18-এ যে 8টা টিম চূড়ান্ত পর্বে উঠেছে, 8টা টিমকে নিয়ে আমরা চূড়ান্ত পর্ব আয়োজন করতে যাচ্ছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আয়োজনের কারণটাও সেই আগের মতোই, জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতেই হতে চলেছে এই আয়োজন। বাছাই করা সেরা ফুটবলারদের নিয়েই চলবে বাফুফের দীর্ঘমেয়াদী ক্যাম্প। বেস্ট 30, 40 or 50 প্লেয়ার্স আমরা কালেক্ট করে আমরা তাদেরকে ক্যাম্পিং এর ব্যবস্থা করব। দীর্ঘমেয়াদী প্রায় 4, 5 মাস, 6 মাস, যেটা আমাদের বিকেএসপির সাথে ইতিমধ্যেই একটা সাইনিং হওয়ার একটা প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত হবে আসরের সব ম্যাচ, তাই আসরের পুরো ব্যবস্থাপনা নিয়েই কথা বললেন বাফুফের এই কর্মকর্তা। অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, যেটা আমরা সেমিফাইনাল 30 তারিখে 2টা সেমিফাইনাল করব, এবং যেহেতু 3 তারিখে এফসি একটা ম্যাচ রয়েছে, সেই হিসেবে আমরা 4 তারিখে ফাইনালটা আমরা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। আগামী 30 এপ্রিল 2টি সেমিফাইনাল ও চৌঠা মে অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল ম্যাচ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দেশের বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়দের অনুশীলনের স্থান স্বল্পতা দূর করতে একটি মাল্টি জিম চালু করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটির নতুন ভবনে সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটি আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম প্রতিষ্ঠার কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন সচিব অশোক কুমার বিশ্বাস। সম্প্রতি দ্রুত এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এছাড়া পুরাতন ভবন ভেঙে সেখানে বহুতল ভবন বিশিষ্ট নতুন ভবন তৈরি করা হবে খেলোয়াড়দের আবাসিক সুবিধার জন্য। ফেডারেশনগুলোর জন্য জায়গা বরাদ্দ করা হবে বলেও জানান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের একমাত্র জিমনেশিয়ামের চিত্র এটি। গাদাগাদি করে রাখা যন্ত্রপাতি আর চেয়ার টেবিলের জায়গাই হয় না। কয়েকদিন আগেই এখানে হয়ে গেল ভারোত্তোলনের জাতীয় উৎসব। বেশ কয়েকটি ক্রীড়া ফেডারেশনের একমাত্র অনুশীলনের স্থান এটি। প্রচন্ড গরম আর সীমাবদ্ধতার মধ্যেই এই জিমনেশিয়ামে অনুশীলন করে আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বর্ণ জয় করেন মাবিয়ারা। ফেডারেশনগুলোর এই দুর্দশা ঘোচাতে এবার আশার কথা শোনালেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব। জানালেন নতুন ভবনে একটি আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম উদ্বোধন করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই। কেন্দ্রীয়ভাবে আমরা একটা জিমনেশিয়াম আমরা তৈরি করেছি। এই বিল্ডিং এর এই নতুন বিল্ডিং এরই একটা ফ্লোরে আমরা এটা বিন্যাস করেছি এবং সেটির কাজ প্রায় শেষ। এটি অতি অল্প সময়ের মধ্যে সেটি উদ্বোধন হবে এবং এই ভেন্যুতে অর্থাৎ এই জিমনেশিয়ামে আমাদের ক্রীড়ামোদী যারা আছেন বিভিন্ন ফেডারেশন তারা সহজভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া পুরাতন ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণ করে সেখানে ফেডারেশনগুলোর জন্য জায়গা বরাদ্দ ও খেলোয়াড়দের আবাসিক সুবিধার ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানালেন ক্রীড়া পরিষদের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের যে এনএসসির যে পুরাতন বিল্ডিং যেখানে আছে ওইখানে একটি বহুতল বিশিষ্ট ভবন করার মাধ্যমে আমরা একটি ফ্লোর আমরা সেই সকল সংগঠন বা সেই সকল ফেডারেশনের অনুকূলে ব্যবহারের অনুমতি দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব। সেখানে আমরা আবাসন সুবিধা দেওয়ার জন্য আমরা হোস্টেল রাখবো। তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই সহ বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ বরাদ্দের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের এসব পরিকল্পনা দেশের ক্রীড়াঙ্গনে সোনালী দিন ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। আজ রাতে এপিএল এর একমাত্র ম্যাচে মিডলসব্রোর আতিথ্য নেবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। রিভারসাইড স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1টায়। ইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে 7 নম্বরে আছে আর্সেনাল। আগের ম্যাচে জয় পাওয়া
আত্মবিশ্বাসে এগিয়ে আছে গানাররা। তবে পরিসংখ্যান বা বর্তমান পারফরমেন্সের দিক দিয়ে বিবেচনা করলে আর্সেনালের জন্য এই ম্যাচে জয় পাওয়াটা কঠিন হয়ে পড়বে, কারণ ওয়েঙ্গারের অধীনে এবারই প্রথম টানা 4 অ্যাওয়ে ম্যাচে হেরেছে আর্সেনাল। এদিকে ঘরের মাঠে স্বাগতিক মিডলসব্রো গানারদের বিপক্ষে ইপিএল এর শেষ 4 ম্যাচে আছে অপরাজিত। অলিভার জিরুদ বর্তমান সময়ে আর্সেনালের একমাত্র ফুটবলার যিনি মিডলসব্রোর বিপক্ষে সব রকম প্রতিযোগিতায় গোল করেছেন। তাই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে গানাররা। রাশিয়া কনফেডারেশন কাপ উপলক্ষে ফুটবল প্রীতি প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশ থেকে একজন অনূর্ধ্ব 12 দলের খেলোয়াড় চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত 3 জন থেকে নারায়ণগঞ্জের গোলাম রাব্বি রাশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। 64টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া ও টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এতে একজন অনূর্ধ্ব 12 ফুটবলার অন্তর্ভুক্ত হতে পারবে এই দলে। এই উপলক্ষে উন্মুক্তভাবে বাছাই প্রক্রিয়া চালায় বাফুফে। প্রায় 200 খুদে ফুটবলার থেকে 3 জন প্রাথমিকভাবে বাছাই করা হয়। এই জন হলেন ড্যানিয়েল, সম্পদ ও রাব্বি। চূড়ান্তভাবে নারায়ণগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র গোলাম রাব্বি নির্বাচিত হন। আসছে 26শে জুন থেকে শুরু হতে যাচ্ছে 8 দিন ব্যাপী এই টুর্নামেন্ট। আসন্ন মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের সব বড় টেনিস তারকারা। কোন ইনজুরি কাটিয়ে মন্টে কার্লোর ক্লে কোর্ট দিয়ে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা অ্যান্ডি মারে আবারও ফিরছেন লড়াইয়ে। এছাড়া দ্বিতীয় বাছাই সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচও অতি পরিচিত মোনাকোয় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। পাশাপাশি ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল চান সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ওপেনের ব্যর্থতা মন্টে কার্লোয় ভুলে নিজের শিরোপা ধরে রাখতে। শুরু হয়েছে ঐতিহ্যবাহী মন্টে কার্লো ওপেন, যেখানে ক্লে কোর্টের যুদ্ধে নামবেন আসরের 9 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও র্যাঙ্কিং এর শীর্ষে থাকা অ্যান্ডি মারে সহ নোভাক জোকোভিচের মতো টেনিস তারকারা। 2016-তে প্রথম ব্রিটিশ হিসেবে অলিম্পিকে স্বর্ণপদক আর পরে উইম্বলডন টেনিসের শিরোপা জয়। বেশ স্মরণীয় একটি বছর পার করেছেন অ্যান্ডি মারে। তবে এরপরই হঠাৎ করেই কোনোয়ের ইনজুরিতে পড়েন শীর্ষ বাছাই মারে। ফলে চলতি বছর অংশ নিতে পারেননি বড় কোনো টুর্নামেন্টে। অবশেষে ভক্তদের জন্য আশার বাণী হচ্ছে মন্টে কার্লো মাস্টার্সের মধ্য দিয়ে আবারও ফিরছেন ব্রিটিশ তারকা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তাই ঘোষণা দিলেন দ্রুততার সাথে সেরে উঠছেন ইনজুরি থেকে। 19 এপ্রিল মাঠে নামার আগে পুরোপুরি ফিট হওয়ার ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। আমার ইনজুরি কাটিয়ে উঠেছি, কোনোইতে কোনো ব্যথাও অনুভব করছি না, তাই বছরের জয়ের শুরুটা এই টুর্নামেন্ট দিয়েই করতে চাই। এদিকে ক্লে কোর্টের রাজা ও মন্টে কার্লো ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও প্রস্তুত শিরোপা নিজের ঘরে রেখে দিতে। দীর্ঘদিন ইনজুরি ও ফর্মহীনতার কারণে শিরোপার দেখা পাচ্ছিলেন না এই স্প্যানিশ তারকা। তবে গেল বছর মন্টে কার্লো ওপেন জয়ের মাধ্যমে আবারও টেনিস কোর্টে রাজকীয় প্রত্যাবর্তন করেন নাদাল। যদিও সাম্প্রতিক সময়ে রজার ফেদেরারের কাছে অল্পের জন্য হারাতে হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। তবে এই টুর্নামেন্টের টানা 8 বারের রেকর্ড চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়ের বাড়তি দাবিদার হিসেবে মাঠে নামবেন নাদাল। ক্লে কোর্টের ব্যাপারটাই অন্যরকম, আর চেষ্টা করছি নিজের আগের ফর্মটা ফিরিয়ে আনতে, তাই শিরোপাটা এবারও আমার কাছেই রাখতে চাই। অন্যদিকে 2016 সাল দুর্দান্ত গেলেও এবছর এখন পর্যন্ত তেমন কোনো অর্জন নেই সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের। তবে গত 10 বছর যাবৎ মোনাকোর মন্টে কার্লোতে বসবাসকারী দ্বিতীয় বাছাই এই সার্বিয়ান ঘরের উঠোনের মতোই চেনেন মন্টে কার্লোর ক্লে কোর্টকে। তাই শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী 2015 এর চ্যাম্পিয়ন জোকো। গেল বছর ভালো গেল, এবারও এখনো কোনো জয়ের দেখা পাইনি। আর মন্টে কার্লো আমার ঘরের উঠোনের মতোই, এখানে গত 10 বছর ধরে থাকছি, তাই এই কোর্টও আমার খুব পরিচিত। মন্টে কার্লো ওপেন জয়ের মাধ্যমে আবারও বছরটা শুরু করতে চাই। অ্যান্ডি মারে নিজের প্রথম ম্যাচে 19 তারিখ নামলেও 18 এপ্রিলেই প্রথম ম্যাচ দিয়ে এবারে টুর্নামেন্ট শুরু করবেন নাদাল ও জোকোভিচ। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এবার জানাতে চলে যাব আইপিএল এর খবর। আইপিএল এ দিল্লি ডেয়ারডেভিলসকে 4 উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার দিল্লি 168 রানের জবাবে 1 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাকিববিহীন কলকাতা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দিল্লি। 53 রানের ওপেনিং জুটি গড়ে তারা। এরপর স্যামসাং 39 রানে আউট হলে শ্রেয়াস আয়ার ঋষভ প্যান্ট প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। শ্রেয়াসের 26 ও ঋষভ প্যান্টের 38 রানে ভর করে 168 রানের পুঁজি পায় দিল্লি। কলকাতার বোলার নাথান নাইল নেন 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 21 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা। তবে মানিশ পান্ডের 69 ও ইসিপ পাঠানের 59 রানে চড়ে
আসরের চতুর্থ জয় পায় কলকাতা নাইট রাইডার্স। হুইল চেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে সম্বর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী। দিল্লিতে ভারতের বিপক্ষে হুইল চেয়ার ক্রিকেটে বড় জয়ের পর দেশে ফেরার পথে এ সম্বর্ধনা দেয়া হলো। সোমবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তারাও সম্পদ। দেশের জন্য তারাও সামান্য প্রয়োজনে অনেক বড় সম্মান বয়ে আনতে পারে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পার্কিংয়ে আর কোনো মেলা আয়োজন করার অনুমতি দেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। সোমবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ফান্ড স্বল্পতার কারণে দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পার্কিং এর জায়গায় 30 লাখ টাকার বিনিময়ে মাসব্যাপী বৈশাখী মেলার জন্য বরাদ্দ দেয় বিভাগীয় ক্রীড়া সংস্থা। স্টেডিয়াম এলাকায় মেলা আয়োজনের সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়, পরে সমালোচনার মুখে মেলায় বরাদ্দ বাতিল করা হয়। এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভাগীয় ক্রীড়া বছরে মাত্র 4,29,000 টাকা বরাদ্দ পায়। তাই খেলাধুলার জন্য অর্থের যোগান বাড়াতেই পার্কিংয়ে মেলা আয়োজনের অনুমতি দেয়া হয় বলে জানান তিনি। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। এদিকে চট্টগ্রামে শুরু হয়েছে বিজিবির আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা। সোমবার খাগড়াছড়ি স্টেডিয়ামের জিমনেশিয়ামে প্রতিযোগিতা শুরু হয়। বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 20টি ব্যাটালিয়নের 416 জন প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। কুস্তি ফেডারেশনের রেফারি মাসুদুর রহমানের নেতৃত্বে খেলা পরিচালনা করা হয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে প্রিমিয়ার লিগের ফর্ম আত্মবিশ্বাস দেবে মুশফিককে। ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি পেতে মুখিয়ে সাব্বির। অনেক ম্যাচ হয়ে গেছে, এটা সেঞ্চুরি নয়, বাট আমি চেষ্টা করতেছি ওটাকে কিভাবে মিনিমাইজ করে 100 বা 80 বা 90 করা যায়। প্রিমিয়ার লিগের শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় ফেভারিট আবাহনীর। মুশফিক টাইমের ব্যাটিং তাণ্ডবে জয়ের ধারায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। এবং 27 এপ্রিলের মধ্যে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ দেবে বাফুফে। সেপ্টেম্বরে দেশের মাটিতে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।